আমার ক্লাস 8-এর ছাত্ররা, আজকে আমার পাঠ্য বিষয় ব্যঞ্জন সন্ধি। আগের ভিডিওতে আমি স্বরসন্ধিটা আলোচনা করেছিলাম দুটো পার্টে। আজকে ব্যঞ্জন সন্ধি আলোচনা করব, এটাও দুটো পার্ট। আজকে প্রথম পার্ট। তো ব্যঞ্জন সন্ধি শুরু করার আগে ব্যঞ্জন সন্ধির সংজ্ঞাটা আমরা একটুখানি মনে করে নিই। ব্যঞ্জন সন্ধি, এই ব্যঞ্জন সন্ধির মধ্যে কে কে থাকে? প্রথমত থাকে অবশ্যই ব্যঞ্জন বর্ণ, আর একজন থাকে, সে হচ্ছে স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন সন্ধি কাকে বলে একটু আমরা বোর্ডে দেখে নিই। ছাত্ররা, চলো আমরা বোর্ডটা একটু দেখে নিই। বোর্ডে আমি ব্যঞ্জন সন্ধির সংজ্ঞাকে বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য দুভাবে দেখিয়েছি। প্রথম হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, মানে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আর দ্বিতীয়ত ব্যঞ্জন প্লাস স্বর, এখানে স্বর বলতে বর্ণকে বোঝাচ্ছে, স্বরবর্ণকে বোঝাচ্ছে। তাহলে ব্যঞ্জনের সাথে স্বরবর্ণের সাথেও সন্ধিকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে ব্যঞ্জনের বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যে সন্ধি তাকেই বলা হয় ব্যঞ্জন সন্ধি। এটা হলো ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা। এবার আমরা কি করব, আমরা কয়েকটা উদাহরণ নেব এবং সেগুলোকে ভাঙবো ঠিক আগের প্রসেসে। সেখান থেকে আমরা সূত্রগুলো বের করব। তো চলো আমরা শুরু করি। তোমরাও খাতা, পেন্সিল, পেন এগুলো নিয়ে বসেছো আশা করি। তোমরাও খাতায় লেখা শুরু করো ব্যঞ্জন সন্ধি হেডিং দিয়ে, এটা করে নিয়ে তারপর আমি উদাহরণগুলো দেখাচ্ছি তোমাদের। তো ছাত্ররা, আমি 3টে উদাহরণ লিখেছি বোর্ডে, তোমরা দেখো। প্রথমটা হচ্ছে শরৎচন্দ্র। তো এটাকে প্রত্যেকটাকেই আমরা ভাঙবো। চলো আমরা এক এক করে ভেঙে নিই। তো প্রথমে শরৎচন্দ্রকে আমরা পাচ্ছি শরৎ যুক্ত চন্দ্র। শরতে আছে খণ্ডত্ব বা ত, চন্দ্রতে আছে চ। ত আর চয়ের মধ্যে এখানে অ্যাবসেন্ট দেখছি, চ আছে কিন্তু তকে দেখা যাচ্ছে না, তার মানে তয়ের পরিবর্তন হচ্ছে চ। তাহলে চ প্লাস চ ইজ ইকুয়াল টু চয় চয় হয়ে গেল শরৎচন্দ্র। এইটুকু অংশ তোমরা ভালো করে বোঝো। প্রত্যেক দুটো বর্ণের মধ্যে কখনো কখনো দেখবে একটা চেঞ্জ হচ্ছে, কখনো কখনো দেখবে দুটো চেঞ্জ হচ্ছে, আবার কখনো কখনো দেখবে দুটো চেঞ্জ হয়ে সম্পূর্ণ অন্য বর্ণ আসছে। তো এইভাবেই ব্যঞ্জন সন্ধিগুলো আমরা এগোবো। তো চলো এর যে নিয়মটা সেটা আমি লিখে নিই। তো আমি নিয়মটা লিখে নিয়েছি, তোমরা একটু ভালো করে বোঝো। ত অথবা দ যদি আগে থাকে যুক্ত চিহ্নে, পরে যদি চ অথবা ছ থাকে, তাহলে ত দ নিজেকে পরিবর্তন করে চতে পরিণত হয়। তাহলে আগে আমাদের কাছে চ অথবা ছ আছে, তো এই চ সেই চয়ের সাথে যুক্ত হয়, দিয়ে তৈরি হয় চ চয় চয় অথবা চয় ছয়। ছ থাকলে চয় ছয়, চ থাকলে চয় ছয়। সেরকম ভাবে তোমরা উচ্ছলও বলতে পারো, এইভাবেই তৈরি হয়। তো এইরকম অনেক শব্দ আছে এই নিয়মে খাটে। তো তোমরা নিয়মটা ভালো করে বুঝবে, তাহলে যে কোনো শব্দ দিলে তোমরা ভেঙে দেখাতে পারবে। তো পরেরটা আমি ভাঙি, দেখি কি হয়। বিপদ যুক্ত জনকম, বিপদ জনকম থাকছে দ যুক্ত বর্গীয় জ ইজ ইকুয়াল টু দয় জয়েতে দকে দেখা যাচ্ছে না, তার মানে দ নিজেকে পরিবর্তন করে জয়ে পরিণত হচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে বর্গীয় জয় জয়। চলো এবার আমি নিয়মটা লিখে তোমাদের। তো দেখো আমি নিয়মটা লিখেছি। ত অথবা দ যদি আগে থাকে, পরে যদি বর্গীয় জ অথবা ছ থাকে, তাহলে ত দ নিজেকে চেঞ্জ করে বর্গীয় জতে পরিণত হয়। এই বর্গীয় জ পরের বর্গীয় জ বা ছয়ের সাথে যুক্ত হয়, যেমন বর্গীয় জয় ঝয় আর ছ থাকলে বর্গীয় জয় ছয়। এই সূত্র অনুযায়ী তোমরা কুজ্ঝ টিকাটাকেও ভেঙে দেখাবে। তো এর পরের নিয়মে আমি চলে যাচ্ছি। এই প্রত্যেকটা নিয়ম খুব ভালো করে বুঝবে, কেননা নিয়ম যদি বোঝো তবেই সন্ধি সহজ, না হলে সন্ধির মতো কঠিন আর কিছু নেই। তো চলো চলো চট শরীরাম পরেরটা দেখে নি কিভাবে ভাঙছে। তো তৎ যুক্ত শরীরাম, খণ্ডত্ব মানে হচ্ছে ত যুক্ত তালব্যস্য। ত
ত তালব্যস্বয়ের মধ্যে কোনোটাই এখানে প্রেজেন্ট নেই, তার মানে ধরে নিচ্ছি এই দুটোই নিজেকে চেঞ্জ করে হয়ে গেছে চয় ছয়। কে নিজেকে চেঞ্জ করেছে? ত চয়ে পরিণত হচ্ছে, তালব্যস্ব ছয়ে পরিণত হচ্ছে। এই কারণে আগে চ আছে, পরে ছ আছে, তার মানে ধরে নেওয়া যাচ্ছে এই রকম ভাবেই পরিবর্তনটা হচ্ছে। তো চলো আমরা নিয়মটা দেখে নিই, নিয়মটা লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো নিয়ম আমি লিখে নিয়েছি, দেখো তোমরা প্রত্যেকে। তো দেখো, ত অথবা দ যদি আগে থাকে, পরে তালব্যস্ব থাকে, তাহলে ত দ নিজেকে পরিবর্তন করে তালব্যস্বতে পরিণত হচ্ছে, ছয় পরিণত হচ্ছে, তালব্যস্ব পরিবর্তন হয়ে ছয় পরিণত হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে চয় ছয়। এইভাবে তোমরা মহৎ, সকটম ইত্যাদি অনেক শব্দ আছে যেগুলো আমাদের জিভের উচ্চারণ বশত আমাদের চয় ছয় হয়ে যায়। তো সেই রকম এই সন্ধির নিয়মেই সেটা হয়ে থাকে। তো এই কারণে এই সন্ধির নিয়মটা কিন্তু আমাদের জিভের উচ্চারণের জন্য হচ্ছে। তো আমরা সন্ধি করি কিসের জন্য? যেহেতু আমাদের সময় কম লাগে সেটার জন্য, অর্থাৎ আমাদের সুবিধা অনুযায়ী আমরা সন্ধিটাকে করি। তো সেক্ষেত্রে এইরকম ভাবে এই নিয়মটা খাচ্ছে তৎসলিলাম। তোমরা মহৎ সকটমটাকে ভেঙে দেখতে পারো, মহৎ যুক্ত সকটম, সকট মানে গাড়ি, মহৎ যুক্ত সকটম করলে কিন্তু মহৎ সকটম হবে। তো ছাত্ররা, আমি তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বইটা খুলবে, 75 পেজ নাম্বার। এখানে পরপর রয়েছে, যেভাবে রয়েছে আমি সেভাবেই শুরুটা করেছি। অর্থাৎ প্রথমটা হচ্ছে কয়ের দাগের, শরৎচন্দ্র হচ্ছে কয়ের দাগের, আমি এটা লিখে দিচ্ছি। তারপরেরটা হচ্ছে ক্ষয়ের দাগের, তারপরেরটা হচ্ছে গয়ের দাগের। পরপর তিনটে আমি এখানে করে দেখিয়েছি, এর পরেরগুলো আমি করে দেখাচ্ছি। চলো পরেরটাতে যাই। তো পরের যে উদাহরণগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখো 4 নম্বরে হচ্ছে উদ্ধার, 5-এ তট্টিকা, 6-এ উড্ডীন। তোমাদের বইতেও পরপর এগুলোকে তোমরা পেয়ে যাবে। তো উদ্ধারটাকে আমরা ভাঙবো, দেখে নি। উৎ যুক্ত হার, বিসর্গ এখানে আছে বলে এখানে দিতে বাধ্য আমরা, যদি এখানে না থাকতো এখানে দেয়া যেত না। উৎযুক্ত হার, খণ্ডত্ব মানেই জানি ত, আর হ তো চোখে দেখতেই পাচ্ছি। তাহলে ত আর হ এর মধ্যে কে নিজেকে চেঞ্জ করেছে দেখি তো। দেখা যাচ্ছে দুটোই নিজেকে চেঞ্জ করেছে, কারণ এই দুটোর মধ্যে, এই দয় ধয়ের মধ্যে এই দুজন কেউ নেই, তার মানে ত অবশ্যই ওপরে আছে, তার মানে দ। আর হ নিজেকে চেঞ্জ করে হয়ে যাচ্ছে ধ, দয় ধয়। তাহলে এই নিয়মটাতে দেখতে পাচ্ছ, এই উদাহরণটাতে দুজনেই দুজনকে চেঞ্জ করে ফেলছে। তো সেক্ষেত্রে আমরা উদাহরণের নিয়মটা লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এদিকে দেখো, আমি নিয়মটা লিখলাম, ভালো করে বোঝো। ত অথবা দ যদি আগে থাকে, যেমন উতের খণ্ডত্ব মানে ত অথবা দ, পরে যদি হ থাকে, এখানে হাড়ের হ, ত আর দ এই দুজনের মধ্যে যে কোনো একজন থাকলেই সে নিজেকে চেঞ্জ করে দয় পরিণত হবে। তার মানে ত নিজেকে চেঞ্জ করে দয়ে পরিণত হচ্ছে, আবার দ যদি থাকে তাহলেও সে দই থাকছে, আর হ নিজেকে চেঞ্জ করে ধতে পরিণত হচ্ছে, তাহলে বানানটা দাঁড়াচ্ছে আমাদের দয়ে ধয়ে। সেরকম ভাবে উদ্ধৃত কথাটাও এই একই নিয়মে কিন্তু ভাঙা হয়। তো তোমরা নিয়মটা ভালো করে বুঝেছো নিশ্চয়ই। পরেরটাতে চলে যাচ্ছি। তৎটিকা, তৎ যুক্ত টিকা যদি আমরা এইভাবে বলি, তৎ যুক্ত টিকা, সেক্ষেত্রে আমরা দেখি কি হয়। এখানে আছে খণ্ডত্ব বা দ, এখানে আছে ট, তাহলে দুজন মিলে কি হলো? দুজন মিলে দেখছি দুটোই চেঞ্জ হচ্ছে, নাকি না একটা চেঞ্জ হচ্ছে, দ নিজেকে চেঞ্জ করে টয় পরিণত হচ্ছে, আর আগে ছিল ট, তাহলে বানান দাঁড়াচ্ছে টয় টয়। তো এই চলো আমরা নিয়মটা লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ছাত্ররা এইদিকে দেখো, নিয়মটা দেখি, আমি আবার এটাকে বোঝাবো। ত অথবা দ যদি যুক্ত চিহ্নের আগে থাকে, পরে থাকে ট অথবা ঠ, তাহলে ত এবং দ নিজেকে পরিবর্তন করে টতে পরিণত হচ্ছে, তাহলে বানানটা দাঁড়াচ্ছে টয় টয় অথবা টয় ঠয়। তো এই হলো এর নিয়ম। এবার উদাহরণটাতে আসি। ত অথবা দ আগে থাকছে, পরে ট থাকছে, ত দ নিজেকে পরিবর্তন করে টয়ে পরিণত হচ্ছে, তাহলে এ যদি আগে ট থাকতো তাহলে বানানটা দাঁড়াতো টয় টয়, যেটা এক্ষেত্রে হয়েছে। যদি এখানে ট না থেকে ঠ থাকতো তাহলে বানানটা দাঁড়াতো টয় ঠয়। কিন্তু টয় ঠয় বলে তো কোনো সংযুক্ত বর্ণ হয় না, তাই টটাকে আমি পাশে রেখে সেখানে হসন্ত দিয়ে ঠ লিখবো। এইভাবেই কিন্তু আমরা করব। তো চলো আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে উড্ডীন, উঠছে এরকম কিছুকে বলা হয় উড্ডীন। তাহলে উৎ যুক্ত ডিন, উতে আছে ত, যুক্ত ডিন তে আছে ড, ত আর ড দুজন মিলে
পরিবর্তন হলো কিন্তু ত, ত নিজেকে পরিবর্তন করলে ডয়ে পরিণত হলো, তাহলে বানানটা দাঁড়ালো ডয়ে ডয়। তো চলো আমরা এবার নিয়মটা নিয়ে বুঝে নিয়ে তারপর এখানে আসছি। তো দেখো আমি নিয়মটা লিখেছি, নিয়মটা আগে ভালো করে বুঝে নাও। ত অথবা দ যদি যুক্ত চিহ্নের আগে থাকে, পরে থাকে ড অথবা ঢ, সেক্ষেত্রে ত দ নিজেকে পরিবর্তন করে ডয়ে পরিণত হয়। তাহলে যদি ড যদি আগে এবার নতুন করে এলো, তাহলে পরে যে ডটা থাকলো সেই ডয়ে যুক্ত হলো, সংযুক্ত বর্ণ তৈরি হলো। এবার যদি পরে ঢ থাকে তাহলে সেক্ষেত্রে ডয়ে ঢয় হলো। কিন্তু আমরা জানি ড আর ঢ কখনো সংযুক্ত একসাথে এইভাবে বসতে পারে না, তাই পাশাপাশি বসবে, কিন্তু হসন্তটা দিতেই হবে। হসন্ত না দিলে জানা যাবে এখানে একটা অকার আছে, এটা সংযুক্ত বর্ণ নয়। তো সেক্ষেত্রে হসন্তটা অবশ্যই দিতে হবে ডয়ের নিচে, ডয়ে ঢয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এরকম ভাবে বলি মহৎ ঠাক, এই ধরনের কিছু শব্দ তোমরা প্রত্যেকেই যে বইটা খুলেছো সেখানে চারে আমি বলেছি যে পরপর গুলো একদম দেখানো হচ্ছে, যেমন ক খ গ করা হয়েছে, তারপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে উ, তোমরা ঘয়েরটা একদম দেখে নেবে। এটা হচ্ছে উ, তারপর হচ্ছে চ, তারপর হচ্ছে ছ। তোমরা এই চ ছ এই ধরনের যে তোমরা দাগ নাম্বারটা দেখতে পাচ্ছ, সেখানে সমস্ত যে সন্ধিগুলো আছে সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তো 6 পর্যন্ত করালাম, তারপরে আরো কয়েকটা করাবো, দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। বোর্ডটা ক্লিন করে নিয়ে লিখে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো ছাত্ররা, বোর্ডে লিখেছি প্রথম 7এরটা হচ্ছে যজ্ঞ, আর 8এরটা হচ্ছে উৎকৃষ্ট, এবং ষষ্ঠ দুটো একই নিয়মের মধ্যে পড়ছে, তাই দুটোকে পাশাপাশি একদম রেখেছে উপর নিচে। তো চলো আমরা যজ্ঞটাকে ভেবে নিই। যজ যুক্ত ন হয়ে যায় যজ্ঞ, যজ যুক্ত ন হয়ে গেল যজ্ঞ। তো এই যজ্ঞ জজের বর্গীয় জ আর দন্তের ন যজ্ঞ, দুটোর মধ্যে দন্তের ন নিজেকে পরিবর্তন করে ইয়তে পরিণত হচ্ছে। তাহলে জ আর ইয় একসাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে জয় ইয়। তো চলো আমরা এবার নিয়মটা লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বোর্ডে নিয়মটা লিখেছি দেখো, চ অথবা জ যদি আগের বর্ণে থাকে, পরের বর্ণে যদি দন্তের ন থাকে, তাহলে দন্তের ন নিজেকে পরিবর্তন করে, চ জ কিন্তু নয়, দন্তের ন নিজেকে পরিবর্তন করে ইয়তে পরিণত হয়। এই ইয় জয়ের সাথে যুক্ত হয় অথবা বর্গীয় জয়ের সাথে যুক্ত হয়। যদি এখানে চ থাকে তাহলে চ ইয়, যদি বর্গীয় জ থাকে তাহলে জয় ইয়। এই নিয়ম অনুসারে তোমরা এই শব্দটাকেও ভেঙে দেখতে পারো, যাচিয়া। তো পরেরটাতে চলে যাচ্ছি, আশা করি বুঝতে পেরেছো এটা। সেরকম ভাবে এখানেও তাই, বর্গীয় যা যুক্ত ন, দন্তের ন নিজেকে চেঞ্জ করে হয়ে গেল যজ্ঞ। সেরকম ভাবে রাজ্ঞী কথাটাও কিন্তু এই নিয়ম অনুসারে খাটে, তোমরা সেটাও দেখতে পারো, রাজ্ঞী বা সম্রাজ্ঞী। পরেরটাতে তো উৎকৃষ্টতে চলে যাই, উৎকৃষ যুক্ত ত, আর ষষ্ঠ শস যুক্ত থ, এটাতেও বিসর্গ, এটাতেও বিসর্গ। উৎকৃষ্টযুক্ত ততে কি কি পাচ্ছি দেখে নি। এখানে আছে মূর্ধন্য স যুক্ত ত, নিজেকে কে চেঞ্জ করলো? মূর্ধন্য স নিজেকে চেঞ্জ করেনি, ত নিজেকে চেঞ্জ করেছে, তাহলে ত নিজেকে চেঞ্জ করে হয়ে গেল ত, তাহলে বানানটা দাঁড়ালো মূর্ধন্য শয়ে টয়। অনুরূপ ভাবে এখানে মূর্ধন্য স যুক্ত থ, মূর্ধন্য স যুক্ত থ, সেক্ষেত্রে মূর্ধন্য স যেমন আছে তেমন থ নিজেকে পরিবর্তন করে থতে পরিণত হলো, তাহলে মূর্ধন্য শয় ঠয় হয়ে গেল। তাহলে এবার নিয়মটা লিখে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি নিয়মটা লিখেছি, মূর্ধন্য শয়ের পরে যদি ত অথবা থ থাকে, তাহলে ত পরিবর্তন হয়ে টতে পরিণত হয়, তাহলে মূর্ধন্য স আগে আছে তার সাথে ত, তাহলে মূর্ধন্য শয় টয়। আর যদি থ থাকে তাহলে থ পরিবর্তন হয় ঠয় পরিণত হয়, ঠ মূর্ধন্য শয়ের সাথে যুক্ত হয়, তাহলে মূর্ধন্য শয় ঠয়। সেই জন্য ষষ্ঠ তৈরি হয়েছে, আর উৎকৃষ্ট হচ্ছে আগের নিয়মটাই, অর্থাৎ তয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে উৎকৃষ্ট যুক্ত ত। তোমরা আকৃষ্ট শব্দটাকে ভেঙে দেখতে পারো ঠিক একই নিয়মে। প্রত্যেকটা উদাহরণ কিন্তু তোমরা এই বইয়ের এখান থেকে পেয়ে যাবে, এগুলো প্রত্যেকটা ভাঙবে। আজকে আমি বর্গীয় জ পর্যন্ত করালাম, তাহলে এইটা দাঁড়াচ্ছে বর্গীয় জ নয়, ঝ পর্যন্ত। এটা বর্গীয় জ আর এটা হচ্ছে ছ, এই দুটো এই পর্যন্ত আমি আজকে পড়ালাম। অতএব আমরা যা যা আজকে পড়লাম প্রত্যেকটার উদাহরণ তোমরা বাড়িতে ভেঙে ভেঙে দেখবে তোমরা বুঝতে পারছো কিনা।
তো যত প্র্যাকটিস করবে সন্ধে কিন্তু তত ভালো হবে। তোমরা বাড়িতে সেইভাবে প্র্যাকটিসটা করবে। তো ছাত্ররা আজকে এই পর্যন্তই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই শেষ করলাম।